আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কৃপণের ধন বক্ষিলে খায়। বলতে গেলে আমার অবস্থাটাও এখন এমন হয়েছে। কেন আমি এই কথাটা বললাম তার বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার তো মনে হয় আমার মতো যারা ছাদ বাগানি আছেন তারা গাছের ফল খেয়ে দেখার চেয়ে গাছে সাজিয়ে রাখতেই বেশি পছন্দ করেন। আর দীর্ঘদিন গাছে সাজিয়ে রাখার ফলটাই দেখুন। প্রতিদিনের মতো আজও গিয়েছিলাম ছাদ বাগানে আমার প্রাণপ্রিয় গাছগুলোকে দেখতে। সেখানে গিয়ে দেখি একটি সফেদা এভাবে মাটিতে পড়ে আছে। নিশ্চয়ই কোনো পাখির কাজ এটা। অর্ধেক খেয়েছে পাখি আর বাকি অর্ধেক খাচ্ছে পিঁপড়া। যাক, আলহামদুলিল্লাহ, এই নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই। রিজিকের মালিক আল্লাহ। প্রতিটি প্রাণীর আহার ও রিজিকের ব্যবস্থা তিনি করে রেখেছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কখন কার আহার রিজিকের ব্যবস্থা কোথায় করে রেখেছেন তা একমাত্র তিনিই জানেন। তাহলে এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আমি যে ভিডিওর শুরুতে বলেছিলাম একটি কথা, কৃপণের ধন বক্ষিলে খায়, এই কথাটা আমি কেন বলেছিলাম? এই কথাটা আমি এজন্যই বলেছিলাম, কয়েকদিন আগে আমার বাসায় আমার কিছু প্রতিবেশী ভাবি এসেছিলেন আমার ছাদ বাগান ভিজিট করার জন্য। তখন তারা আমার এই সফেদা গাছটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে আমাকে বারবার বলেছিলেন সফেদাগুলো পেড়ে ফেলার জন্য। কিন্তু আমার তো মন সায় দিচ্ছিল না। আমি অপেক্ষা করছিলাম সফেদাগুলো আরও কিছুটা বড় হবে এবং আরও কিছুদিন পর আমি এগুলো হারভেস্ট করব। আমার এই মতামত শুনে তারা হাসির ছলে আমাকে ঠাট্টা করে খোঁচা মেরে বলেই ফেললেন, কৃপণের ধন বক্ষিলে খায়, দেখে নিয়েন। পাখি খাওয়া সফেদাটি পড়ে থাকতে দেখে আমার সাথে সাথেই তাদের কথা মনে পড়ে গেল। এই মুহূর্তে তারা যদি এখানে থাকতো তাহলে আমাকে খোঁচা মেরে আরও কত কথাই না শোনাতো। নগরায়নের যুগে ঢাকা শহরের মতো জায়গায় যেখানে দূষিত আলো বাতাসে ভরপুর, সেখানে কাঠফাটা রোদে ছাদের মধ্যে সীমিত পরিমাণ মাটিতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফল উৎপাদন করে হাতে আসা পর্যন্ত একজন ছাদ বাগানির কী পরিমাণ পরিশ্রম করতে হয় তা অন্য আরেকজন ছাদ বাগানি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কিন্তু আমাদের অনেকের জীবনেই এমন অনেক পাশের বাসার ভাবি আছেন যারা আপনার বাসায় এসে আপনারটা খেয়েও যাবে, আবার আপনাকে খোঁচা মেরে অনেক কথা বলে তিরস্কার করেও যাবে। যেমন ধরুন, আরে ভাবি, আপনার গাছে মাত্র এই কয়েকটা ফল, ওই পাশের বাসার ভাবির গাছে দেখে আসলাম ফলের ভারে গাছটা একেবারে ভেঙে পড়ছে। যাই হোক, এদের কথায় মন খারাপ করে বসে থাকলে চলবে না, কারণ নিন্দুকের কাজই হচ্ছে নিন্দা করা। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার গাছের ছোট বড় সফেদাগুলো। অনেকের অনেক সময় এমন হয় না যে বাজারে যে জিনিসটা এখন নেই ঠিক সেই জিনিসটাই খুব খেতে ইচ্ছে করে। যদিও বা বাজারে এখন সফেদা ফলটা কিনতে পাওয়া যায় না, অর্থাৎ এখন এটার সিজন না, কিন্তু তারপরেও আমার এই সফেদা গাছটি 12 মাসই সফেদা গাছ হওয়ার কারণে সারা বছরই এটার মধ্যে কম বেশি ফল থাকেই। আমার এবার সফেদা গাছের ফলনগুলো হয়েছে সব গাছের ভেতরের দিকে। বাহির থেকে দেখলে খুব বেশি একটা বোঝা যায় না যে গাছটাতে কী পরিমাণ ফলন হয়েছে, কিন্তু পাতা সরিয়ে গাছের ভেতরের দিকটায় লক্ষ্য করলে দেখা যায় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ফলন হয়েছে। সফেদার সাইজগুলো ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে বাস্তবে তার থেকেও কিছুটা বড়। পরীক্ষামূলকভাবে দেখার জন্য এতক্ষণ আমি ঘুরে ঘুরে বেছে বেছে দেখছিলাম কোন সফেদাগুলো বড় হয়েছে। সেখান থেকে বেছে এখন কয়েকটা সফেদা আমি পেড়ে নিচ্ছি। এই যে দেখুন, অন্য সফেদাগুলোর সাথে আমি কম্পেয়ার করে দেখাচ্ছি এই সফেদাটার সাইজ কতটা বড়। হয়তো এই সফেদাটা গাছে থাকলে আরও কিছুদিন পরে আরও কিছুটা বড় হতে পারত। সকালের ঠান্ডা ঠান্ডা বাতাসে ঝলমলে রোদের মধ্যে দাঁড়িয়ে
আমার পুরো সফেদা গাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার গাছটা যেই দিকে, সূর্যটাও সেই দিকে, আর আমি ক্যামেরাটা তাক করেও দাঁড়িয়ে আছি একই দিকে, যার কারণে গাছটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এনিওয়ে, আরেকটা কথা শেয়ার করি। আমার এই সফেদা গাছের ড্রামটিতে আপনারা হয়তো খেয়াল করেছেন, খুব সুন্দর একটি পাতাবাহার গাছ হয়েছে। এই গাছটি আমি এখানে নিজ থেকে লাগাইনি। এই গাছটি হয়তো কোনো না কোনোভাবে বীজ এসে এই ড্রামে পড়ে সেখান থেকে এই গাছটি হয়েছে। তবে সেম গাছটি আমার অন্য একটি টবে বসানো আছে। বড় সাইজের সফেদাগুলো গাছের উপরের দিকটাতে হওয়ার কারণে আমার নাগালের বাইরে চলে গিয়েছে। খেলার মাঠ থেকে ছেলেকে ডেকে নিয়ে এসেছি আমাকে উপরের দিকের সফেদাগুলো পেড়ে দেওয়ার জন্য। সফেদা পাড়তে গিয়ে ছেলে আমার সাথে মজা করে বলছিল, আম্মু তুমি আমার খেলা ভঙ্গ করে আমাকে ডেকে নিয়ে এসেছো তোমার সফেদা পাড়ার জন্য। তুমি যদি আমাকে এখান থেকে 2টো সফেদা বেশি না দাও তাহলে দেখো, কিন্তু নেক্সট টাইম আমি কিন্তু তোমাকে তাহলে আর সফেদা পেড়ে দিব না, কথাটা যেন মনে থাকে। কিন্তু বেচারা তো জানে না আমি তো এখন সব সফেদা পারবো না। আমি কেবলমাত্র কয়েকটা সফেদা এখন পেড়ে দেখছি পরীক্ষা করার জন্য যে এখন এই সময়ে সফেদা পারলে এগুলোকে পাকিয়ে খাওয়া যাবে কি না। বাসায় এনে সফেদাগুলোকে 2 দিন চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। 3য় দিন এই দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সফেদাগুলো পেকে একেবারে লাল হয়ে আছে। আর খেতে এতটাই মজার ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি আর বলবো, আলহামদুলিল্লাহ।